দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেঞ্জির যত অফিসিয়াল প্ল্যাটফর্ম আছে সেখানে, অর্থাৎ আপনারা আমাকে দেখতে পারবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ক্রিক ফ্রেঞ্জির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি ফয়সাল হাবিব হাজির হয়ে গেছি সারাদিনের বিপিএল এর গল্প করতে। আপনাদের সাথে বিপিএল এর দুই ম্যাচ নিয়ে গল্প করব, বিচার বিশ্লেষণ করব দুই ম্যাচের ফলাফল। মঙ্গলবার বিপিএল এ ম্যাচ ছিল দুইটা। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হয়েছিল চিটাগং কিংসের এবং সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স। দুপুরের ম্যাচে খুলনা জিতে গেছে, চট্টগ্রাম হেরেছে, আর রাতের ম্যাচে রংপুর জিতেছে, সিলেট হেরেছে। এতে করে রংপুর কিন্তু পরপর দুই ম্যাচে দুইটা জিতে গেল। প্রথম ম্যাচ নিয়ে প্রথমে কথা বলবো, খুলনা আর চট্টগ্রামের ম্যাচটা মোটামুটি একটা বড় ম্যাচের তকমা আমার কাছে অন্তত পেয়েছিল, কারণ দুইটা দলের শক্তিমত্তাই কিন্তু মোটামুটি একই রকম। খুলনা চিটাগং একই রকম শক্তিমত্তার দল, দুই দলই মোটামুটি ভালো মানের দল গড়েছে এবং দুই দলেরই কিন্তু সম্ভাবনা আছে প্লে অফ পর্যন্ত যাওয়ার। এবং এই দুই দলের ম্যাচও আমি বলবো একটু কম বেশি ওই প্রত্যাশা আমার পূরণ করতে পেরেছে। ম্যাচটা ভালোই হয়েছে। শুরুতে খুলনা ব্যাটিং করেছে, খুলনা ব্যাটিং করে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো 200+ স্কোর ক্রস করেছে খুলনা টাইগার্স। অল ক্রেডিট গোস টু মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড উইলিয়াম বশিষ্ঠ। অঙ্কন হ্যাটস অফ ম্যান, হ্যাটস অফ, কারণ যেভাবে তিনি তার ইনিংসটা সাজিয়েছেন এবং বাংলাদেশিদের মধ্যে দ্রুততম 50 বিপিএল এ বাংলাদেশিদের মধ্যে দ্রুততম 50 কিন্তু অঙ্কন করে ফেলেছেন। মাত্র 18 বলে তিনি 50 করেছেন চট্টগ্রামের এগেনস্টে এবং একের পর এক মাঠের সব দিক দিয়েই কিন্তু ছক্কা হাঁকিয়েছেন। শেষ পর্যন্ত 60+ রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবং অঙ্কনের এই ইনিংসেই লাস্ট পর্যন্ত 200+ রান কিন্তু তুলতে পেরেছিল খুলনা। 200 রানের টার্গেটে খুলনা জিতবে না শুরুতেই 100% শিওরিটি দিয়ে এমনটা বলার উপায় ছিল না, কারণ চট্টগ্রামের যে ব্যাটিং লাইন আপ সেখানেও কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান ছিল। পারভেজ হোসেন ইমন ছিলেন, উসমান খান ছিলেন, তারপরে হায়দার আলী ছিলেন, মোহাম্মদ মিঠুন ছিলেন, অর্থাৎ চট্টগ্রামের ব্যাটিং লাইন আপটাও ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম আর জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। যদিও আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলেছেন শামীম হোসেন পাটোয়ারি, অনেকটা একা দাঁড়িয়ে থেকে চট্টগ্রামের রানকে 160+ বা 170-র আশেপাশে নিয়ে গেছেন তিনি, বাট সেটা শেষ পর্যন্ত ইনাফ ছিল না চট্টগ্রামকে ম্যাচটা জেতানোর জন্য। এখানে চট্টগ্রাম হারার যে 2-3টা কারণ আমি বের করতে পেরেছি, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ভাগ্য। চট্টগ্রাম আসলে তাদের আসলে দলটার ভাগ্যটাই খারাপ। আপনি যদি দেখেন তাহলে এই দলে সাকিব আল হাসান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনজনেরই খেলার কথা ছিল এবং এই তিনজনই বড় বড় অলরাউন্ডার, তিনজনই বিশ্ব ক্রিকেটের নাম করা অলরাউন্ডার, অথচ তিনজনের একজনকেও কিন্তু চট্টগ্রাম পাচ্ছে না। সাকিবকে কেন পাচ্ছে না সে সম্পর্কে আমি যাবই না। মঈন আলীর যে ব্যাপারটা, মঈন আলী কিন্তু SA-20 খেলতে যাবেন, SA-20 খেলতে যাওয়ার আগে তার 2-3টা ম্যাচ খেলার কিন্তু সুযোগ ছিল বিপিএলে। চট্টগ্রাম সেই চিন্তা করেই কিন্তু মঈন আলীকে সাইন করিয়েছিল, কিন্তু সূচিটা এমনভাবে সাজানো হয়েছে তাতে করে 9 জানুয়ারির আগ পর্যন্ত চট্টগ্রামের ম্যাচ মাত্র 3টা, তাই মঈন আলীও খুব বেশি কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। এই সময়ের মধ্যে রংপুরের কিন্তু 6টা ম্যাচ 9 তারিখের মধ্যে, এই 6টা ম্যাচের কারণেই অ্যালেক্স হেলস কিন্তু রংপুরের হয়ে 6টা ম্যাচ খেলবেন, কিন্তু সূচিতে যেহেতু চট্টগ্রামের ম্যাচ বেশি নাই তাই তারা মঈন আলীর সার্ভিসটা পাচ্ছে না, ম্যাথিউসের সার্ভিসটাও পাচ্ছে না, সাকিবের সার্ভিস পাচ্ছে না এবং এই অলরাউন্ডাররা যখন নেই তখন আসলে চট্টগ্রামকে ও কনেলের মতন একজন অলরাউন্ডারকে খেলাতে হচ্ছে এবং এটা অবশ্যই ভালো মতো পে করেনি চট্টগ্রামকে। ওই ক্রিকেটারটা তিনি পার্টিকুলারলি ফেল করেছেন। দুই নম্বর যে ব্যাপারটা সেটা হলো চট্টগ্রামের ক্যাপ্টেন্সিতেও আমি বলবো সামান্য কিছু গলত ছিল, কারণ শুরুতে যদি আপনি দেখেন পাওয়ার প্লেতে খালেদ আহমেদকে আনা হয়েছিল, খালেদ আহমেদ এক্সপেন্সিভ ছিলেন। পাওয়ার প্লেতে শরীফুল তিনি তার আসল রংটা দেখাইতে পারেননি এবং শেষের দিকে শরীফুল প্রচণ্ড মার খেয়েছেন। ডেথ ওভারে শরীফুল খুব যে ভালো গত বিপিএলেও ছিলেন তেমনটাও নয়, তাই ক্যাপ্টেনের একটু হিসাব নিকাশ করতে হতো আমার মনে হয়। ক্যাপ্টেন শরীফুলকে ডেথে না করিয়ে অন্য কোথাও যদি করানো যায় কিনা এই চিন্তা ক্যাপ্টেনের করতে হবে। খালেদকে ঠিক কোথায় কোথায় ব্যবহার করতে হবে, কারণ খালেদ উইকেট পাচ্ছেন, একই সাথে রানও লিক করছেন মিডল ওভারে, তাই খালেদকে ভালো মতো ব্যবহার করা যেতে পারে। এবং আলিস আল ইসলামকে কিন্তু আপনি ডেথে ব্যবহার করতে পারেন, কারণ আলিস আপনার দলের এক্স ফ্যাক্টর। আলিসের বল ব্যাটাররা মারার আগে দুবার ভাবছে, আলিসের বল বুঝতে ব্যাটারদের একটু সমস্যা হচ্ছে, তাই ক্যাপ্টেন্সির ব্যাপারটায় মোহাম্মদ মিঠুনকে আমি বলবো আরও একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং শুধু বোলিংয়ে নয় ব্যাটিংয়েও কিন্তু একই পরামর্শ থাকবে আমার চট্টগ্রামের ক্যাপ্টেনের উপর, কারণ আপনার দলে
উসমান খান আছেন যিনি বিপিএল এ সেঞ্চুরি করেছেন, তাকে আপনি ওপেন করাতে পারতেন। হায়দার আলী আছেন, তাকে পাকিস্তানের একজন প্রমিজিং ব্যাটার, তাকে যত বেশি পারবেন আপনি বল খেলানোর চেষ্টা করবেন। আপনি সেটা করেননি, হায়দার আলীকে হায়দার আলীও ব্যাটিং অর্ডারের পেছনের দিকে নেমেছেন, উসমান খানও ওপেনিং যাননি, ওপেনিংয়ে নাইম ইসলামকে পাঠানো হয়েছে, সেটা পে অফ করেনি। এবং একই সাথে শামীম পাটোয়ারির ব্যবহার নিয়েও কিন্তু মোহাম্মদ মিথুনকে বেশ ভালো মতো সিদ্ধান্ত নিতে হবে, ভালো মতো চিন্তা ভাবনা করতে হবে। কারণ পাটোয়ারি পুরো বছরটা ধরেই 2024 পুরো বছর জুড়েই তিনি ফর্মে আছেন, তিনি রান করছেন। এমার্জিং এশিয়া কাপ বলুন, অথবা এইচপির অস্ট্রেলিয়া ট্যুর বলুন, অথবা বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ ট্যুর বলুন, সব জায়গায় পাটোয়ারির ব্যাটে রান আসছে। এবং চট্টগ্রামের হয়ে মঙ্গলবার হারের ব্যবধানটা কিন্তু পাটোয়ারিই কমিয়েছেন। এবং যে ইনিংসটা খেলেছেন পাটোয়ারি, সেই ইনিংস দেখে যে কারো চোখ কিন্তু কপালে উঠতে বাধ্য। তাই পাটোয়ারিকে আপনি যত বেশি পারবেন বল খেলানোর চেষ্টা করবেন। সো সব মিলিয়েই চট্টগ্রামকে নতুন করে ভাবতে হবে, ব্যাটিং বোলিং সাজানোর ব্যাপারটাতে আরো একটু মনোযোগ দিতে হবে। তাহলে আমার বিশ্বাস দলটা জয়ের বন্দরে, জয়ের দিকে বা জয়ের রাস্তায় অতি শীঘ্রই হাঁটা শুরু করবে। সব মিলিয়ে চট্টগ্রামকে প্রথম ম্যাচে দেখে আমি খুব বেশি হতাশ হইনি। দলটার মধ্যে সব পোটেনশিয়াল আছে প্লে অফ পর্যন্ত যাওয়ার, বাট আলটিমেটলি যেই ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো দ্রুত শুধরাতে হবে, কারণ বিপিএল এ খুব বেশি সময় আপনি পাবেন না। তাই মোহাম্মদ মিঠুন এবং চট্টগ্রামের যে ম্যানেজমেন্ট আছে তাদের কিন্তু খুব দ্রুতই নিজেদের হোমওয়ার্কটা করে ফেলতে হবে। রাতের ম্যাচে রংপুর এবং সিলেট দুই দলের ম্যাচ দেখলাম। দেখার সময় দুই দলের মধ্যে পার্থক্যটা খুবই স্পষ্টভাবে ধরা পড়ছিল। কেমন পার্থক্য বলি, রংপুর আমার মতে এই বিপিএল এ যে 7 দল খেলছে, 7 দলের মধ্যে পুরাতন দল ধরুন আপনি খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, এই 4টা পুরাতন দল, বাদ বাকিগুলো নতুন দল। বাট এই 4 দলের মধ্যেও রংপুর আর বরিশাল এই দুইটা দল নিজেদের নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে। এই দুইটা দল ভালো দল বানায়, ভালো স্কোয়াড বানায়। এই দুইটা দলে যেই প্লেয়াররা খেলে তারা আত্মবিশ্বাস বেশি থাকে। এই দুইটা দলে যারা খেলে তারা নিজেদের বড় দলের অংশ মনে করে। এই দুইটা দলের প্রথম থেকে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ থেকে টার্গেট থাকে সেমিফাইনালে, প্লে অফে বা ফাইনালে যাওয়ার। যেমনটা বললাম, রংপুর আর সিলেটের ম্যাচে শুরু থেকে দুই দলের মধ্যে পার্থক্য যেটা চোখে পড়েছে সেটা হলো রংপুরকে শুরু থেকেই বেশি প্রফেশনাল এবং বেশি কনফিডেন্ট মনে হচ্ছিল। রংপুরকে শুরু থেকেই মনে হচ্ছিল যে তারা একটা বড় দল। ফার্স্ট ইনিংসে 4 ম্যাচের মধ্যে সবচেয়ে কম রান করেছে কিন্তু রংপুর, 160ও তারা করতে পারেনি। কিন্তু ফার্স্ট ইনিংস পরও মনে হচ্ছিল এই রংপুরে জিতবে, কারণ ওই যে বললাম প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ, প্লেয়ারদের আত্মবিশ্বাস, প্লেয়ারদের সাহস সবকিছুই কিন্তু বেশি ছিল রংপুরের জন্য। এই কারণেই বলছি কম রানের পুঁজি নিয়েও মনে হয়েছে রংপুর জিতবে। আলটিমেটলি রংপুর কিন্তু ম্যাচটা জিতেছেও। অন দ্য আদার হ্যান্ড সিলেট ভালো দল, সিলেটে ভালো ভালো কিছু প্লেয়ার আছে, জাকির হাসান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, ভালো ভালো প্লেয়ার আছে। বিদেশি যারা আছে তারাও কিন্তু খারাপ নন। পল স্টার্লিং দারুণ একজন ব্যাটার, জর্জ মানজিও ভালো ব্যাটার, রিস টপলে তিনিও তো দুর্দান্ত একজন বোলার। অর্থাৎ সিলেটেরও কিন্তু দল ভালো, কিন্তু দুই দলের যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা স্পষ্ট ছিল। আমার পার্সোনালি মনে হয় টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সিলেট ক্যাপ্টেন ঘোষণা করেছে, একটা ম্যাচ দেখলাম। আমার পার্সোনালি মনে হয় সিলেট ক্যাপ্টেন চুজ করাতে একটু ভুল করেছে। আপনি ক্যাপ্টেনকে না সবসময় একজন ডাইনামিক ক্যারেক্টার হতে হয়, ক্যাপ্টেনের আলাদা একটা ক্যারিজমা থাকতে হয়। ধরুন আপনি যদি জাকের আলী অনিককে ক্যাপ্টেন্সিটা দিতেন, জাকের আলী অনিক জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলছেন, তিনি কনফিডেন্ট, তার মধ্যে সাহস আছে, তিনি যে কোনো প্লেয়ারকে যে কিছু বলতে পারবে, যে কোনো প্লেয়ারকে ভালো মতো ডিরেক্ট করতে পারবে। তুমি ওখানে যাও, তুমি এটা করো, তুমি এভাবে বল করো, তুমি এত নাম্বারে ব্যাটিং নাম্বা। জাকের এই কথাগুলাই একটু বেশি সাহস নিয়ে বলতে পারবে। আপনি মানুন আর না মানুন, আরিফুল যখন কোনো প্লেয়ারকে বলতে যাবে তুমি এটা না এটা করো, তখন আরিফুলের মধ্যে সামান্য হলেও হীনমন্যতা কিন্তু কাজ করতে পারে। ধরুন আরিফুল স্টার্লিংকে একটা আদেশ দিবে যে স্টার্লিং আজকে তুমি যেভাবে ইনিংসটা সাজাইছো আমার পছন্দ হয়নি, তুমি এভাবে খেলবা না ওভাবে খেলবা। এটা জাকেরের জন্য স্টার্লিংকে বলা যতটা সহজ হবে, বা তানজিম হাসান সাকিবের জন্য স্টার্লিংকে বলা যতটা সহজ হবে, জাকির হাসানের জন্য স্টার্লিংকে বলা যতটা সহজ হবে, আমার মনে হয় আরিফুলের জন্য এটা স্টার্লিংকে বলা ততটা সহজ হবে না। মোরাল অফ দ্য স্টোরি হলো, আমার মনে হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ইজ নট ওয়েল লেট।
সিলেট স্ট্রাইকার্স ভালো দল, গতবারও ভালো দল বানিয়েছিল, এবারও তারা মোটামুটি ভালো একটা দলই বানিয়েছে, বাট আলটিমেটলি জয় তারা পাচ্ছে না। গত সিজনেও খুব বেশি ম্যাচ সিলেট জেতেনি, এই সিজনের ফার্স্ট ম্যাচটাও তারা হার দিয়ে শুরু করলো। সুতরাং দেয়ার সামথিং রং ইন দ্যাট স্কোয়াড, সেই রংটা আপনার খুঁজে বের করতে হবে। এই রাইট নাও এই মুহূর্তে সিলেট স্ট্রাইকার্সকে দেখে মনে হচ্ছে অনেকটা যেন জোড়াতালি দিয়ে দলটা চলতেছে। বিপিএল শুরু হওয়ার আগে নানা ধরনের কথা হয়েছে সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে, মাশরাফিকে নিয়ে তারা কাদা ছড়াছড়ি করেছে, এরপর সেই মাশরাফিকে আবার স্কোয়াডে নিয়েছে। তারপর তারা যেভাবে ক্যাপ্টেন চুজ করেছে সেটাও বেশ ইন্টারেস্টিং এবং ইউনিক ছিল। বলা হয়েছে সব কোচরা অ্যানোনিমাসলি ভোট দিয়ে আরিফুলকে ক্যাপ্টেন চুজ করেছে। আপনি ভোট দিয়ে ক্রিকেট খেলার ক্যাপ্টেন চুজ করেন না, আপনি ক্রিকেট খেলার ক্যাপ্টেন তাকেই দেন যিনি ডিজার্ভ করেন, আপনি ক্রিকেট খেলার ক্যাপ্টেন তাকেই দেন যিনি আপনার দলকে সুন্দর মতো লিড করে জয় পর্যন্ত পৌঁছে দিতে পারবে। আমি মানছি আরিফুল গতবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে ভালো ভালো কিছু ইনিংস খেলেছেন, যে কটা ম্যাচ সিলেট জিতেছে সেখানে আরিফুলের অবদান ছিল, বাট দ্যাট ডাজন্ট মিন আপনি তাকেই ক্যাপ্টেনটা দিয়ে দিবেন। এবং ক্যাপ্টেন্সি যখন দিয়েছেন তখন ফার্স্ট ম্যাচে আরিফুল কিভাবে লিড করলো, আপনার দলের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, আপনার দলের প্লেয়াররা 100% নিবেদিত ছিল কিনা, এটাও কিন্তু আপনার দেখতে হবে এবং এটা দেখার পরে কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি সিলেটের ওনারদের কেউ হন বা সিলেট ম্যানেজমেন্টের কেউ হন, আপনারা যদি রংপুর আর সিলেট দলের ম্যাচটা আবার দেখেন তাহলে দুই দলের প্লেয়ারদের মধ্যে ডেডিকেশন বলুন, বডি ল্যাঙ্গুয়েজ বলুন, নিজেদের নিবেদন বলুন বা 100% খেলার মধ্যে ইনভলভ হওয়ার যে ব্যাপারটা বলুন, দুই দলের প্লেয়ারদের মধ্যে পার্থক্যটা ছিল। আমি বলবো এই পার্থক্যর কারণেই সিলেট হেরেছে, তা না হলে 160-এর কমের টার্গেটে সিলেটের কিন্তু ম্যাচটা জেতা উচিত ছিল। দর্শক, 2 দিনের ম্যাচের পরে বিপিএল এ একদিন গ্যাপ থাকবে, এরপরে আবার বৃহস্পতিবার থেকে কিন্তু বিপিএল এ ম্যাচ শুরু হবে। বৃহস্পতিবারে 2টা ম্যাচ, শুক্রবারেও 2টা ম্যাচ। সেই ম্যাচগুলো দেখবেন, ম্যাচ দেখা শেষে ক্রিক ফ্রেন্সিতে টিউন ইন করবেন, কারণ আপনাদের সাথে মিলে আমি বসে ম্যাচ নিয়ে আলাপ আলোচনা করব, ম্যাচ নিয়ে গল্প করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্সির সাথেই থাকবেন।